তাহসান পুরো শরীরে আটা দিয়ে মেখে আছে, এমনকি চুলেও। হাত দিয়ে আটা মাখছিল তাহসান, কিন্তু সেখানে আটা খুঁজে পাওয়াই মুশকিল, কেননা পুরো বাটি পানিতে ভরে আছে আর তার উপরে তেল ভাসছে। হিয়ার প্রশ্নের জবাবে তাহসান বলল, মা আজকে ওঠেনি এখনো, শরীর খারাপ মনে হচ্ছে, তাই আর ডাক দেয়নি। নিজেই নাস্তা তৈরির চেষ্টা করছিলাম। হিয়া এগিয়ে এসে বলল, আপনাকে করতে হবে না, আপনি গিয়ে রেডি হয়ে নিন, আমি নাস্তা বানাচ্ছি। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। হিয়া তাহসানের হাত থেকে বাটি নিয়ে বলল, যান আপনি, নয়তো অফিসে যেতে লেট হয়ে যাবে। তারপর তাহসান রেডি হওয়ার জন্য চলে যায়। হিয়া নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে তাহসানকে ডাক দেয়। তাহসান এসে দ্রুত খেতে থাকে, কারণ আজকে ওর মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাহসান খাচ্ছিল, তখন মাহমুদা খানম ঘুম থেকে উঠে এসেই বলল, তোকে বৌমা নাস্তা বানিয়ে দিয়েছে? জি আন্টি, আপনি এক্ষুনি কেন উঠে এসেছেন? রেস্ট করুন আপনি, আমি সবটা দেখছি। হিয়ার কথা শুনে মাহমুদা খানম জবাব দিলেন, আজকে শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই সকালে উঠতে পারিনি। এই তাহসান, তোর শার্টের বোতাম কোথায়? কিভাবে ছিল? তাহসান স্যুটের নিচে যে শার্ট পরেছে সেখানে তাকিয়ে দেখলো বোতাম নেই। তাহসান চিন্তিত হয়ে জবাব দিল, এটা আবার কখন হলো? খেয়ালই তো করিনি। এখন আবার ড্রেস চেঞ্জ করতে গেলে তো দেরি হয়ে যাবে। মা সুই সুতা এনে একটু সেলাই করে দাও তো। আমি তো এমনিতেই চোখে দেখি না বাবা, তারপর আবার চশমাটাও খুঁজে পাচ্ছি না। এখন চশমা খুঁজতে গেলে তোর আরও দেরি হয়ে যাবে। এর চেয়ে বৌমা, তুমি একটু পারবে বোতামটা লাগিয়ে দিতে, নয়তো ওর দেরি হয়ে যাবে। তাহসান বলে উঠল, না থাক, আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। উপরে আসুন, আমি লাগিয়ে দিচ্ছি। তাহসান উপরে ওর রুমে এসে দেখলো হিয়া সুই সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। হালকা একটু গলা খাকারি দিয়ে তাহসান হিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তাহসান হিয়ার চেয়ে খুব বেশি একটা লম্বা না, তাই সেলাই করতে হিয়ার খুব বেশি একটা বেগ পোয়াতে হয়নি। হিয়া এই প্রথমবার তাহসানের এতটা কাছে এসেছে, তাই হিয়ার কিছুটা অস্বস্তি হচ্ছে। তাহসান সেটা বুঝতে পারছে, তবে ও কিছু বলছে না, চুপ করেই আছে। কিছুক্ষণ পর হিয়া বলল, হয়ে গিয়েছে। সেলাই শেষে অবশিষ্ট সুতাটুকু শার্ট থেকে কাটতে হিয়া মুখ বাড়িয়ে দাঁতের সাহায্যে কেটে নেয়। হিয়া হঠাৎ এমন করায় তাহসান একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, নিজের হাত মুঠো করে নেয়। সুতা কাটার পর হিয়া যখন দূরে সরে যাচ্ছিল, ঠিক তখনই আবার ঘুরিয়ে তাহসানের বুকের কাছে ফিরে আসে উহ শব্দ করে। হিয়ার উহ শব্দ শুনতেই তাহসান খেয়াল করলো ওর স্যুটের বোতামের সাথে হিয়ার চুল আটকে গিয়েছে। তাহসান হিয়াকে হেল্প করতেও হিয়ার নিজের চুল ছাড়িয়ে নিতে দুজনে একসাথে হাত রাখলো সেখানে, যার ফলে দুজনের হাত একে অপরকে স্পর্শ করে গেল। তাহসান হাত সরিয়ে নিয়ে বলল, আমি হেল্প করছি। তাহসানের কথা শুনে হিয়া হাত সরিয়ে নিল। তাহসান ধীরে ধীরে হিয়ার চুল স্যুট থেকে ছাড়িয়ে দিল। তারপর হিয়া দূরে সরে দাঁড়ালো আর মনে মনে নিজের বোকামের কথা ভাবছিল। নিচ থেকে একটা কাছে নিয়ে আসলেই তো আর এত সব হতো না। হিয়ার ভাবনার মাঝে তাহসান দরজার সামনে দাঁড়িয়ে বলল, অধব, ধন্যবাদ আপনাকে। হিয়া, আমি আসছি। হিয়া মৃদু হেসে জবাব দিল, আচ্ছা, দ্রুত ফিরে আসবেন। শেষের কথাটি বলে হিয়ার সাথে সাথে নিজের মুখ চেপে ধরল। তাহসান দরজা পর্যন্ত গিয়েছিল। হিয়ার শেষ কথা শুনে ঘুরে তাকালো হিয়ার দিকে অবাক দৃষ্টি নিয়ে। সেটা দেখে হিয়া দ্রুত ওর মুখ থেকে আবার হাত সরিয়ে নিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তাহসান জবাব দিল, আচ্ছা, চেষ্টা করব। তাহসান চলে যেতে হিয়া ধপ করে বেডে বসে লম্বা শ্বাস নিল। তাহসানকে দ্রুত ফিরে আসার কথাটা হিয়া অভ্যাসবশত ভুলে বলে ফেলেছে। হিয়ার বাবা যখন অফিসে যেত তখন ঠিক এভাবে হিয়াকে বলে যেত, আর জবাবে হিয়া ঠিক সেই কথাটি বলতো যেটা তাহসানকে বলেছে। সকাল 10টা বেজে গিয়েছে। তানিশা সকাল থেকে আয়াতের জন্য ওয়েট করছে, কখন আয়াত ওকে ঘুরতে বের হওয়ার জন্য কল দিবে, তাই বারবার ফোন চেক করছে। তানিশা ভেবেছিল আয়াত তো সকালে প্রতিদিন সাইকেল নিয়ে বের হয়, তখন হয়তো ওকে ঘুরতে নিয়ে যাবে।
সেই জন্য ভোরবেলা উঠে বসে আছে, কিন্তু আয়াতের কোনো খবরই নেই। শেষ পর্যন্ত আর ধৈর্য ধারণ করতে না পেরে তানিশা আয়াতকে কল দিল। কল রিসিভ হতেই তানিশা বলল, এই যে মিস্টার অ্যাশ, কোথায় আপনি? আপনার সাথে আমার কি কথা ছিল? তানিশা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজকে। আমি সেটা নিয়েই আপাতত বিজি আছি, তাই আজকে ঘুরতে বের হতে পারবো না। অন্য কোনো দিন বের হব, ওকে? তানিশা রাগে ফুঁসছে আয়াতের কথা শুনে, কিন্তু আয়াতের সামনে সেটা প্রকাশ না করেই বলল, জি অবশ্যই, কেন নয়। আমি রাখছি, তাহলে পরে কথা হবে। তারপর তানিশা ফোন রেখে দিল আর নিজে নিজে বলছিল, এই হচ্ছে ছেলেদের একটা সমস্যা। মেয়েরা একটু গুরুত্ব দিতে শুরু করলেই তাদের ইগনোর করা শুরু হয়ে যায়। আমায় গতকাল বললেন যে ঘুরতে নিয়ে যাবেন আমায়, এখন নাকি আবার তার গুরুত্বপূর্ণ কাজ আছে। উফ আল্লাহ, আমার প্রিয়র সাথে ঘুরতে বের হয়েছিলাম দেখে কত প্রশ্ন। গায়ের স্যুটটা খুলে চেয়ারের উপরে রাখলো রাতের সম্রাট। শার্টের হাতা গুটিয়ে কোণি পর্যন্ত তুলে ঘড়িটাও খুলে পাশে থাকা টেবিলে রাখলো। গলায় টায়ের বাঁধন টান দিয়ে হালকা করলো। তারপর মদের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক খেয়ে গ্লাসটা দূরে ছুঁড়ে ফেললো। মদের বোতল নিয়ে মুহূর্তে অর্ধেক খালি করে ফেললো। প্রচন্ড রাগে ফুঁসছে রাতের সম্রাট। বোতলে থাকা বাকি মদ নিচে ফেলে সেই বোতল দিয়ে সামনের টেবিলে একবারই মারল। পাশে থাকা চেয়ার হাতে তুলে সামনে থাকা টিভি ড্রেসিং টেবিলের কাজ মুহূর্তেই ভেঙে ফেলল আর চিৎকার করে বলল, আমার পারমিশন ছাড়া কেন এত কাজ করেছিস? আমি ঠিক কি কি করতে পারি সেটা কি ভুলে গিয়েছিস? আমি হচ্ছি রাতের সম্রাট। পুরো দেশের রাতের সাম্রাজ্য আমার। আমার অর্ডার ছাড়া রাতের এই অন্ধকার জগতের একটা কোনো কিছু করার সাহস নেই কারো। সেখানে তুই এত বড় স্পর্ধা কিভাবে দেখাতে পারিস? আমাকে ট্রেড দিতেই চাচ্ছিস, কিন্তু কিভাবে ভুলে যাচ্ছি যে আমিও সেম কাজটা ঠিক তোর সাথে করতে পারি। আমি কি এমনি এমনি ছেড়ে দেব? সোফায় হেলান দিয়ে শুয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল রাতের সম্রাট। আমি যা চাই সেটা আমার নিজের আয়ত্তে আনার পরেই আমি শান্ত হই। আমার আয়ত্তাধীন কোনো কিছুই আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া পসিবল না, যদি না আমি নিজ ইচ্ছায় তাকে সেই সুযোগ করে দিই। সেই সুযোগটাই তোকে দিয়েছিলাম বলে কি আজকে সুযোগের সদ্ব্যবহার করতে চাইলি? তুই প্রথমবার ভুল করেছিস, মেনে নিলাম, তোকে ওয়ার্নিংও দিলাম। এরপরও তুই একই ভুল দ্বিতীয়বার করার সাহস কিভাবে করলি? তোর উইক পয়েন্ট কোনটা সেটা যে আমি খুব ভালো করে জানি, সেটা কিভাবে ভুলে যেতে পারলি? শুধুমাত্র আমার একটা ইশারা আর তোর সেই উইক পয়েন্ট তোর কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে। আর সেটার প্রমাণস্বরূপ আজ একটা ডেমো দেখানো যাক। কথাগুলো বলে রাতের সম্রাট অদ্ভুত এক হাসি দিয়ে জোরে ডাক লাগালো। শান্ত বাস্টারটাকে শান্ত পেছনে হাত বাঁধা এক লোককে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রাতের সম্রাট ড্রয়ার থেকে তার গান বের করে সেই হাত বাঁধা লোকটির দিকে তাক করে বলল, আমার ওপর নজর রাখা হচ্ছে? আমার ওপর? এবার তোর সামনেই তোর এই চামচেকে শেষ করব। তখনই রাতের সম্রাট সেই লোকটির মাথা বরাবর গুলি চালিয়ে দিল পরপর 3টি। মুহূর্তে লোকটি নিচে পড়ে গেল। সাথে সাথে বাহিরে থেকে দুজন লোক এসে লাশটি সরিয়ে নিল দ্রুত। রাতের সম্রাটের ইশারায় শান্ত বের হয়ে চলে গেল। এবার রাতের সম্রাটের সামনে এতক্ষণ যাবৎ উপস্থিত মানুষটি উঠে দাঁড়িয়ে গা ছাড়া বাপ নিয়েই বলল, রাতের সম্রাট তার সামনে উপস্থিত সেই মানুষটির কথা শুনে মুহূর্তেই যেন নিজের রাগ ভুলে গেল। এতক্ষণ পর্যন্ত করা তার নিজের সব কাজের জন্য আফসোস করতে লাগলো। দৌড়ে সেই মানুষটির কাছে এসে জড়িয়ে ধরেই বলল, আমার কথা শুনতে চাও না তুমি? তুমি কি আমাকে ট্রাস্ট করো না? আমি তো তোমাকে বলেছি আমি সব ঠিক করে দেব। এরপরও কেন তুমি প্রতিশোধ প্রবণ হয়ে উঠেছ? সেই মানুষটি রাতের সম্রাটকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েই বলল, খুব বেশি দিন না, যা করার খুব দ্রুতই করব আমি। সব কিছুই প্ল্যান মতো এগোচ্ছে, ট্রাস্ট মি। আমরা যা চাচ্ছি, যেভাবে চাচ্ছি ঠিক তাই হবে। বিকেল 5টার দিকে তাহসান অফিস থেকে ফিরল।
হিয়ার সাথে বিয়ের আগেও তাহসান এই সময়ে প্রতিদিন বাড়িতে ফিরত, কিন্তু বিয়ের পর অফিস শেষে বাহিরে অনেকক্ষণ একা একা সময় কাটিয়ে অনেক রাত করে বাসায় ফিরে আসতো। মূলত এটা ইচ্ছে করেই করত। আজকে তাহসানকে এত দ্রুত ফিরতে দেখে মিসেস মাহমুদা খানম অবাক হয়ে বললেন, আজ এত দ্রুত ফিরলি যে বাবা? আজকে বেশি কাজ ছিল না মা, তাই চলে এলাম। আচ্ছা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। তাহসান চলে যেতেই মাহমুদা খানম মনে মনে ভাবলেন, হিয়া হয়তো দ্রুত ফিরতে বলেছে তাহসানকে। তিনি তো হিয়াকে অনেক আগেই বলেছিল যেন তাহসান হিয়া দ্রুত বাসায় ফিরে আসতে বলে, কিন্তু হিয়া কোনো জবাব দিত না। তবে আজকে তিনি খুব খুশি হয়েছেন, কিন্তু তিনি তো আর জানেন না যে হিয়া ভুলে বলে ফেলেছে। তাহসান ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে হিয়ার পাশে দাঁড়ালো। হিয়া অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল, তাই তাহসানকে খেয়াল করেনি। চলে এলাম। তাহসানের কথা শুনে হিয়া চমকে উঠে তাকালো ওর দিকে। মৃদু হেসে জবাব দিল, ভালো করেছেন, আন্টি আপনার জন্য টেনশন করতো খুব। হুম। তারপর ওরা চুপ করে রইল, কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে হিয়া বলল, আপনি কি আমার জন্যই বাসায় দেরিতে ফিরতেন? আমার প্রতি কি আপনি বিরক্ত তাহসান? আর হবেন নাই বা কেন? আমি আপনাদের বাসায় এসে আপনাদের কত ঝামেলায় ফেলে দিয়ে ফেলেছি। তাহসান পাশে ঘুরে হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি যেভাবে ভাবছেন বিষয়টা এমন না। হ্যাঁ, এটা ঠিক যে আমি আপনার জন্য দেরিতে বাসায় ফিরতাম, কিন্তু আপনার প্রতি বিরক্ত এটা সঠিক নয়। আপনি আমার স্ত্রী, আমি কেন আপনার ওপর বিরক্ত হব? আমি এটা ভেবে বাসায় আসতাম না যে হয়তো আমি এলে আপনি কমফোর্ট ফিল করবেন না, তাই আপনি ঘুমিয়ে পড়ার পর আসতাম। আর আপনি আমাদের বাসায় এসে মোটেও কোনো ঝামেলা সৃষ্টি করেননি, বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কেননা আপনি বাবা মার দেখাশোনা করেছেন, তাদের এখন কথা বলার, আড্ডা দেওয়ার একজন মানুষ হয়েছে, এতে আমি খুব খুশি। তাহসানের জবাব শুনে হিয়া মনে মনে খুব সন্তুষ্ট হলো। তারপর জবাব দিল, তাহলে এখন থেকে দ্রুতই বাসায় ফিরবেন। বাবা মা আপনাকে মিস করে, আপনারও উচিত তাদের সাথে একটু সময় কাটানো। আচ্ছা, আসবো। কিছুক্ষণ পর তাহসান প্রশ্ন করলো, হিয়া, আপনি তো বাসা থেকে বের হন না অনেক দিন হলো, আমার সাথে বের হবেন আজকে ঘুরতে? হিয়া অবাক হয়ে প্রশ্ন করলো। এখন? হুম। আচ্ছা চলুন তাহলে। হিয়া যে এত দ্রুত রাজি হয়ে যাবে তাহসান ভাবতেই পারেনি, তাই প্রচন্ড অবাক হয়ে বলল, সত্যি যাবেন? তাহসানকে এভাবে অবাক হতে দেখে হিয়া হাসে। তারপর জবাব দিল, হ্যাঁ, সত্যিই যাব। আপনি তো বলেছিলেন বন্ধুর সাথে ঘুরতে যাওয়াই যায়। আচ্ছা, তাহলে দ্রুত রেডি হয়ে আসুন, আমি নিচে ওয়েট করছি। তাহসান বের হয়ে যেতে হিয়া দ্রুত রেডি হয়ে নিল। তারপর নিচে এসে মাহমুদা খানমকে বলে ওরা দুজনে বের হয়ে পড়ল। গাড়িতে বসে তাহসান জিজ্ঞেস করলো, কোথায় যেতে চান হিয়া? আপনার ইচ্ছে, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। হিয়ার কথা শুনে তাহসান জবাব দিল, তাহলে চলুন পার্কে যাই, কিছুক্ষণ হাঁটা যাবে সেখানে। আচ্ছা। পার্কের সামনে এসে গাড়ি থেকে তাহসান নেমে হিয়ার জন্য গাড়ির দরজা খুলে দিয়েই পড়ল। নেমে আসুন। হিয়া গাড়ি থেকে নেমে তাহসানের পেছনে হাঁটছিল। তাহসান পেছনে ঘুরেই পড়ল, এভাবে আমার পিছনে থাকলে কেউ যদি আপনাকে তুলে নিয়ে যায় জানতেই পারবো না। আমার পাশে এসে দাঁড়ান প্লিজ। তাহসানের কথা হিয়া হেসেই এগিয়ে এসে বলল, কেউ তুলে নিয়ে চলে গেলে তো ভালোই হতো, আপনার বোঝা কমে যেত। হিয়ার কথা শুনে তাহসান কপাল কুঁচকে ফেলল। তাহসানের কাছে হিয়ার কথাটি যে ভালো লাগেনি হিয়া বুঝতে পেরেই বলল, সরি, মজা করে বলেছি, কিছু মনে করবেন না প্লিজ। তাহসান কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, আচ্ছা, কিন্তু আর এমন কথা বলবেন না। আচ্ছা বলবো না আর। তাহসান হঠাৎই হিয়ার হাত ধরে বলল, হিয়া চলুন নৌকায় উঠি। হিয়ার হাত ধরায় হিয়া সেদিকে তাকালো, আর তাহসানও হিয়ার দৃষ্টি অনুসরণ করে হাতের দিকে তাকিয়ে দ্রুত হাত ছেড়ে দিয়েই বলল, দুঃখিত, নৌকায় উঠতে চান আপনি? হুম। সন্ধ্যার পর রাত নেমে এলো। তানিশা এখনো রাগ করে বসে আছে, কেননা আয়াতকে ঘুরতে নিয়ে গেল না। নিজেই নিজেকে বারবার বলছে আর কোনোদিন আয়াতের সাথে ঘুরতে বের হবে না।
হঠাৎ ওর চাচি মিসেস শবনম ডাক দিল নিচ থেকে। তানিশা, তোর জন্য কি যেন পার্সেল এসেছে, দেখে যা তো। পার্সেলের কথা শুনে তানিশা অবাক হলো। দ্রুত নিচে গিয়ে হাতে নিয়ে দেখতে পেল ভেতরে একটা চিঠি। চিঠিটা বের করে দেখলো সেখানে লেখা, নিচের দেওয়া রেস্টুরেন্টের ঠিকানায় চলে আসুন দ্রুত। আপনার বাসার সামনে আমার পাঠানো গাড়ি ওয়েট করবে আপনার জন্য। গাড়িতে উঠে চলে আসুন, আমি রেস্টুরেন্টে ওয়েট করছি। তানিশা সেটা দেখে খুশিতে লাফিয়ে উঠল একদম। তবে ওর চাচির কথা মনে পড়তেই পেছনে ঘুরে দেখলো, কিন্তু না, তিনি সেখানে নেই। তাই তানিশা হাঁপ ছেড়ে বাঁচল। আয়াতের উপর এতক্ষণ রাগ করে থাকলেও হঠাৎ পাওয়া এমন সারপ্রাইজে তানিশার সব রাগ চলে গিয়েছে। দ্রুত রেডি হওয়ার জন্য ওর রুমে গেল। আলমারি থেকে হিয়ার একটা আকাশি রঙের শাড়ি বের করলো। শাড়ি পরে হাত ভর্তি চুড়ি পরলো আর হালকা একটু সেজে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে কপালে একটা টিপ পরে নিল। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে বাহিরে থাকা গাড়িতে উঠে পড়ল। গাড়িটা ওকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিল। তানিশা ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, তানিশা মাহনুর নামে কোনো টেবিল বুক করা আছে? তানিশার প্রশ্ন শুনে রেস্টুরেন্টের ম্যানেজার হেসে জবাব দিলেন, তানিশা ম্যানেজারের সাথে বুক করা টেবিলের সামনে পৌঁছে প্রচন্ড অবাক হলো। তানিশার মুখ থেকে হাসি নিমেষে গায়েব হয়ে গেল, কেননা তানিশার সামনের টেবিলে প্রিয় বসে আছে। তানিশা জিজ্ঞাসা দৃষ্টিতে প্রিয়র দিকে তাকিয়ে রইল। প্রিয় চেয়ার থেকে উঠে এগিয়ে এসে তানিশার চেয়ার টেনে ওকে বসতে ইশারা করলো। তানিশা সেখানে না বসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এইসব প্রিয়? তানিশা, বসো। তানিশা ও প্রিয় নিজেদের চেয়ারে সামনাসামনি বসলো। অন্য কাউকে আশা করছিলে, তাই না? প্রিয়র প্রশ্নের জবাবে তানিশা চুপ করে রইল। আমি জানতাম, তাই ইচ্ছে করে চিঠিতে আমার নাম উল্লেখ করিনি। প্রিয়র কথা শুনে তানিশা প্রশ্ন করলো, কেন? আমি চেয়েছিলাম ওর জন্য যেভাবে সেজেগুজে আসতে, আমার জন্য ঠিক সেভাবেই আসো। আমি যা ভাবছি প্লিজ সেসব কিছু বলো না প্রিয়। আমার মনের ধারণাকে মিথ্যে প্রমাণ করে দাও দয়া করে। এরই মধ্যে ওয়েটার এসে জিজ্ঞেস করলো, স্যার, আপনার কি অর্ডার করবেন? আমরা আপাতত কিছু। তানিশার কথা শেষ করতে না দিয়েই প্রিয় বলল, কোল্ড কফি আর আইসক্রিম আনো তানিশার জন্য। ও কোল্ড কফি বেশ পছন্দ করে। এনে দেওয়ার পর প্রথমেই পুরোটা খেয়ে ফেলবে এক্কেবারে, তবে শেষে অল্প একটু অবশিষ্ট রাখবে। তবে তখন কিন্তু গ্লাসটা সরিয়ে নেবে না, তাহলে তানিশা রাগ করবে। কারণ সেটা স্ট্র দিয়ে একটু পরপর নাড়াচাড়া করবে আর ওর সামনে বসা ব্যক্তির সাথে কথা বলবে। এটা তানিশা সবসময় করে, কারণ কথা বলতে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। প্রিয়র কথা শুনে ওয়েটার আবার জিজ্ঞেস করলো, স্যার, আপনার জন্য কি অর্ডার করবেন? তুমি যাও। প্রিয়র কথা শুনে ওয়েটার চলে গেল। ওয়েটার চলে যেতেই তানিশা বলল, তুমি এসব কি করে জানো? পড়ার টেবিলের পাশে বেলি ফুল রাখতে খুব পছন্দ করো, মাঝে মাঝে ঘ্রাণও নাও। যখন কোনো কিছু নিয়ে বেশি ভাবো বা চিন্তা করো, তখন আনমনে নখ কামড়াও। নেল পলিশ দিতে পছন্দ করো না, তবে হাতের নখ মেহেদি দিয়ে রাঙিয়ে রাখো সব সময়। হাতে চুড়ি পরতে খুব পছন্দ করো, লজ্জা পেলে তোমার গাল লাল হয়ে যায়। ঘুম আসলে ঘন ঘন চোখের পাপড়ি ফেলো। প্রিয়কে থামিয়ে দিতে তানিশা বলল, প্রিয়? হ্যাঁ, আমি প্রিয়, আমি তোমার প্রিয়, আমি তোমার সেই প্রিয় যে তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিল। প্রিয়র কথা শুনে তানিশা বলল, আমাদের বন্ধুত্বের দোহাই লাগে, ভালো চেয়ে থাকলে এবার থামো প্রিয়। তানিশার কথায় পাত্তা না দিয়ে প্রিয় বলল, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমাকে ভাবি। প্লিজ আর লজ্জা দিও না, আমি কি বলবো আমি জানি না। আমাকে মেনে নাও, গ্রহণ করে নাও, আমাকে রাজি হয়ে যাও। এটা কখনোই সম্ভব না প্রিয়, তোমার সাথে কিছুই কখনো সম্ভব না। তানিশার কথা শুনে প্রিয় প্রশ্ন করলো। কার সাথে সম্ভব তাহলে? তানিশা প্রিয়কে পাল্টা প্রশ্ন করলো। আমি কি উঠতে পারি? প্রিয় চুপ করে রইল। এরই মধ্যে ওয়েটার আইসক্রিম নিয়ে এসেছে তানিশার জন্য। প্রিয় সেটা দেখে বেশ খানিকটা চেঁচিয়ে বলল, কোল্ড কফি কোথায়? তোমাকে না বলেছি কোল্ড কফি আনতে? হঠাৎ প্রিয় খেয়াল করলো তানিশা চেয়ারে বসা অবস্থায় কপালে 2 হাত দিয়ে চেপে ধরে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। দেখে মনে হচ্ছে শ্বাস নিতে হয়তো ওর কষ্ট হচ্ছে।
প্রিয় দ্রুত ওর চেয়ার থেকে উঠে তানিশার কাছে এগিয়ে এসে বলল। তুমি ঠিক আছো তানিশা? কি হয়েছে তোমার? মুহূর্তেই তানিশার মাথাটা চক্কর দিয়ে উঠল। প্রিয় সাথে সাথে ওকে ধরে ফেললো। তারপর চেয়ার থেকে নিচে নামিয়ে মেঝেতে প্রিয়র হাতে তানিশাকে আগলে ধরে বলল। এই তানিশা, কি হয়েছে দেখো, আমি তোমার পাশেই আছি। কেউ ডক্টরকে কল দাও, দ্রুত ডক্টর ডাকো। প্রিয় ও তানিশাকে ঘিরে আশেপাশের লোকজন জমা হয়ে গিয়েছে। প্রিয়র কথা শুনে তানিশা বলল। ডক্টর ডাকতে হবে না, লাগবে না ডক্টর। তাহলে কি চাও তুমি তানিশা, বলো আমাকে। তানিশা জবাব দিল। আয়াতকে আসতে বলো। প্রিয়র মুখ বিষাদে ভরে গেল। তারপরও তানিশার কথা রাখতে তানিশার ফোন দিয়ে আয়াতকে কল দিল প্রিয়। হ্যালো তানিশা, বলুন। আমি প্রিয়। তুমি? তোমার কাছে তানিশার ফোন কেন? আয়াতের কথা শুনে প্রিয় বলল। আয়াত, তানিশা। কি হয়েছে তানিশা? তানিশা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, তোমাকে দেখতে চাইছে, এখন তোমাকে আসতে হবে। আয়াত প্রশ্ন করল। তোমরা কোথায় আছো? প্রিয়র কাছ থেকে রেস্টুরেন্টের নাম জেনে আয়াত দ্রুত গাড়ি চালিয়ে 15 মিনিটের মধ্যে এসে পৌঁছে। রেস্টুরেন্টে ঢুকে তানিশাকে প্রিয় বাহুডোরে দেখে আয়াতের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল। তার উপর আবার তানিশার শাড়ি পরেছে। আয়াতের মাথায় নানান প্রশ্ন ঘুরছে। সেসব বাদ দিয়ে আয়াত বলল। সবাই সরে যাও সামনে থেকে। তারপর প্রিয়র কাছ থেকে তানিশাকে নিয়ে কোলে তুলে নিল। তানিশার জ্ঞান নেই। তানিশাকে নিয়ে আয়াত সেখান থেকে ওর নিজের বাসায় চলে এলো দ্রুত। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ডক্টরকে কল দিয়ে ওর বাসায় আসতে বলেছিল। তাই ওরা বাসায় এসে পৌঁছার কিছুক্ষণ পরে ডক্টর এসে তানিশাকে দেখে যায়। এই ফিমেল ডক্টর ওদের সবার পরিচিত। ছায়ানীরে হিয়াদের বাসায়ও কেউ অসুস্থ হলে তিনিই গিয়ে দেখে আসেন। তানিশাকে দেখে চিনতে পেরেই বললেন। গত 2 মাস ধরে তানিশা খাবারের অনেক অনিয়ম করছে। পড়াশোনার বেশ প্রেশার ছিল, ঘুমায়নি ঠিকভাবে। ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর একদম দুর্বল। কিছুদিন আগেই আমি ছায়া নেড়ে গিয়ে ওকে দেখে এসেছিলাম। আবার মনে হয় আগের মতো খাচ্ছে না ঠিকভাবে। তানিশা মূলত গত রাত থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি, তাই রেস্টুরেন্টে ওভাবেই অজ্ঞান হয়ে গিয়েছিল। ডক্টর তানিশাকে দেখে মেডিসিন প্রেসক্রাইব করে দিয়ে চলে যায়। ডক্টর চলে যাওয়ার পরে তানিশা আয়াতের পাশে বসে ওর হাত ধরে ওকে ডাকতে থাকে। হঠাৎ আয়াত ওর বেডরুমে বাহিরে কোনো শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকাতে কারো ছায়া দেখতে পেল আয়াত। সাবধানে ধীরে ধীরে বাহিরে এসে আয়াত ছুরি হাতে এক লোককে দেখতে পেল। লোকটি ছুরি দিয়ে আয়াতকে আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই আয়াত ছুরিটা আটকে দিয়ে অন্য হাত দিয়ে সেই লোকটিকে নাক বরাবর ঘুষি মারল। আর লোকটির হাত থেকে আয়াত যখনই ছুরি কেড়ে নিতে যাচ্ছিল তখনই সেটা নিচে পড়ে যায়। লোকটি আয়াতকেও প্রচন্ড জোরে ঘুষি মারে। আয়াত লোকটির মুখ চেপে ধরে অনাব্রত লোকটিকে মারতে থাকে, যেন কোনো শব্দ না হয়। মারামারির এক পর্যায়ে ওরা আয়াতের বেডরুমে ঢুকে যায়। তানিশা যেন দেখে না ফেলে কোনো কিছুই, তাই দ্রুত লোকটির মুখ চেপে ধরে টেনে হিসড়ে বাহিরে নিয়ে আসে। তারপর পকেট থেকে আয়াতর রুমাল বের করে সেটা লোকটির মুখে ঢুকিয়ে দেয়, যেন ওকে মারার কারণে কোনো শব্দ না হয়। তারপর আবার অনাব্রত লোকটিকে মারতে থাকে আয়াত। এক পর্যায়ে লোকটি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আয়াত তারপর পাশে পড়ে থাকা ছুরির হাতে নিয়ে সাবধানে এগিয়ে যায় আরো কেউ আছে কিনা দেখার জন্য। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আয়াতর পিয়ে জুবাইদকে দেখতে পায়, যে কিনা একদমই একই কায়দায় আরো একটাকে মেরে অজ্ঞান করে ফেলেছে। আয়াত বলল, ঠিক আছো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি আর তানিশা ম্যাম? হ্যাঁ, আমরাও ঠিক আছি। উপরে তোমার বেডরুম পর্যন্ত চলে গিয়েছিল। তানিশা দেখার আগেই এই দুটোকে এখান থেকে সরিয়ে ফেলা যেত। আরো কয়েকজনকে আসতে বলো। আর তুমি খোঁজ নাও কার এত বড় সাহস হয়েছে দ্বিতীয়বার আমার উপর অ্যাটাক করার। এর আগে আগের ওর পাঠানোর লোক কি কিনা দ্রুত খোঁজ নিয়ে আমাকে জানাও। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি সব। তাহসান অনাব্রত একের পর হাঁচি দিয়েই যাচ্ছে, থামছে না কোনোভাবেই। হিয়া ও তাহসান বাসায় ফিরে আসার সময় বৃষ্টিতে ভিজে এসেছে। নৌকায় চড়ার পর ওরা পার্কে কিছুক্ষণ হেঁটে বাসায় আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়িতে ওঠার পর গাড়ি স্টার্টার হচ্ছিল না, তাই ওদেরকে রিকশায় আসতে হয়। রিকশা খোঁজার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়।
তাহসানের বৃষ্টিতে ভিজলেই এমন হয় সব সময়, তাই হিয়া মিসেস মাহমুদা খানমের কথা মতো তাহসানের জন্য আদা চা বানিয়ে আনলো। চা খাওয়ার কিছুক্ষণ পর তাহসান কিছুটা স্বাভাবিক হয়। তাহসান বেডে বসেছিল। হিয়া মেঝেতে বিছানা করে তাহসানকে বলল, আপনার তো ঠান্ডায় সমস্যা, তাহলে কিছুদিন আপনি বেডেই ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। তাহসান দ্রুত বেড থেকে নেমে বলল, না না, আমি সেজন্য বেডে বসেছিলাম না। আপনি তো ছিলেন না, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আপনি এখনই ঘুমাতে পারেন। হিয়া মেঝেতে বসে বলল, না, আজকে আপনার কথা শুনবো না। কিছুদিন ঘুমান বেডে, আমার কোনো সমস্যা হবে না নিচে। তাহসানকে তাই বাধ্য হয়ে বেডে ঘুমাতে হলো। কিছুক্ষণ পর তাহসান উঠে পড়ল। হিয়া, একটা কথা বলি। বলুন। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি বলতে চাচ্ছিলাম, বেডটা তো বেশ বড়ই আছে। আপনি চাইলে একপাশে ঘুমাতে পারেন। মাঝে এই বড় কোলবালিশটা দিয়ে রাখছি, তাই আশা করি কোনো সমস্যা হবে না। যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আসতে হবে না। আমি জোর করছি না, জাস্ট জানালাম আপনাকে। বাকিটা আপনার ইচ্ছে। হিয়া তাহসানের কথাগুলো ভাবছিল। এখন যদি হিয়া বেডে ঘুমাতে না চায়, তাহলে তাহসান ভাববে হিয়া হয়তো ওকে বিশ্বাস করে না। কিন্তু এভাবে তো তাহসানকে কষ্ট দেওয়া যায়। তাছাড়া তাহসান তো হিয়াকে অনেক রেসপেক্ট করে। তাই কিছুক্ষণ চুপ করে থেকেই হিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আসছি আমি। হিয়ার কথা শুনে তাহসান মাঝে বড় কোরবালিশটা রেখে দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। হিয়া তাহসানের অন্য পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। প্রথম দিকে যদিও একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর হিয়াও ঘুমিয়ে যায়। রাত 1টার দিকে তানিশা চোখ খুলে বেডে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা আয়াতের বেডরুম। দ্রুত পাশ থেকে ফোন নিয়ে সময় দেখে বেশ চিন্তিত হয়ে পড়ল। সামনে তাকাতেই তাসনিমকে দেখে প্রচন্ড অবাক হলো তানিশা। তাসনিম ওর পাশে বসে বসে ঝিমাচ্ছে। তাসনিম। তানিশার ডাক শুনে তাসনিম সোজা হয়ে বসে বলল, তুই ঠিক আছিস? কখন উঠলি? এই মাত্রই। আমি এখানে কি করে এলাম? আর তুই? বাসায় তো সবাই টেনশন করছে আমার জন্য। তাসনিম হেসে বলল, বাসার কেউই টেনশন করছে না। তোর বাসায় আমি কল দিয়ে বলে দিয়েছি আজকে তুই আমার সাথে থাকবি। তাসনিমের কথা শুনে তানিশা স্বস্তি পেল। আর তোকে এখানে আয়াত ভাই নিয়ে এসেছে। এতক্ষণ তোর পাশেই বসেছিল। একটু আগে কিচেনে গেল তোর জন্য কিছু রান্না করতে। আরিয়ানও আছে সেখানে। দেখেছিস আয়াত ভাই কত ভালো। তোর রাতে জ্ঞান ফেরার পর যেন তুই অস্বস্তিতে না পড়িস, তাই আমাকে কল দিয়ে আসতে বলেছে। এটাও বলেছে আরিয়ান আসতে না পারলে তিনি আমার জন্য গাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু আরিয়ান যেহেতু বাসায় ছিল তাই আমাকে সাথেই নিয়ে এলো। তারপর আবার আয়াত ভাই আমাকে বলল যেন তোর চাচিকে কল দিয়ে বলি তুই আমার সাথে আছিস। তাসনিমের কথা শুনে তানিশা খুব খুশি হলো। প্রিয় ভাইয়াও এসেছিল। তাসনিমের কথা শুনে তানিশা অবাক হয়ে বলল, কখন আর কোথায়? আমরা আসার একটু পরই তোর খোঁজ নিতে তিনি কল দিয়েছিল তোর ফোনে। তারপর আয়াত ভাই বলল যেন এসে তোকে দেখে যায়। তোর জ্ঞান না ফেরার আর বেশি দেরি করেনি, কফি খেয়ে চলে গিয়েছে। ও আচ্ছা। তাসনিম আবার বলল, যা কিচেনে আয়াত ভাইয়ের সাথে দেখা করে আয়, তিনি তোর জন্য টেনশন করছিল খুব। তানিশা উঠে কিচেনের দিকে গেল। আরিয়ান তানিশাকে দেখে ওর সাথে কিছু কথা বলে তারপর চলে যায় সেখান থেকে। আয়াত চুপ করে আছে, কিছুই বলছে না, স্যুপ রান্না করছে। তানিশা জিজ্ঞেস করলো, অ্যাশ কি হলো? কিছু বলছেন না যে? কি বলবো, প্রিয়র কাছে যান, তার তো মনে হয় আপনার সাথে অনেক কথা বলার আছে। আবার আজ দেখলাম তার জন্য শাড়িও পরেছেন। বাহ। আমি প্রিয়র জন্য শাড়ি পরিনি, বরং আমি আপনার জন্য পরেছিলাম। তানিশার কথা শুনে আয়াত প্রচন্ড বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমার জন্য মানে? আমার কাছে চিঠি এসেছিল, সেখানে রেস্টুরেন্টের অ্যাড্রেস লেখা ছিল, আর সেখানে গিয়ে আমায় দেখা করতে বলা হয়েছিল। আমি ভেবেছিলাম আপনি দিয়েছেন, তাই গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি সেখানে প্রিয় ছিল। তানিশার চিঠির কথা শুনে আয়াত আরো অবাক হলো। পুনরায় প্রশ্ন করলো, তারপর কি হলো? তেমন কিছু না, আমরা কথা বলছিলাম, আর পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। আমাকে কেন দেখতে চাইছিলেন তখন? আয়াতের প্রশ্ন শুনে তানিশা ভেবাচাকা খেয়ে যায়।
প্রশ্ন এড়িয়ে যেতেই বলল, সব দোষ আপনার। আমি কেন ঘুরতে নিয়ে যাননি? সরি তানিশা, আমি সত্যি খুব বিজি ছিলাম আজকে। পরে নিয়ে যাব অন্যদিন। প্রিয়কে আপনাকে কিছু বলেছিল যার জন্য আপনি অসুস্থ হয়ে গেছেন? আমাকে বলুন, যদি কিছু বলে থাকে আমাকে বলুন প্লিজ। তারপর আমি ওর খবর নিয়ে ছাড়বো। আর ও কোন সাহসে আপনাকে চিঠি পাঠায়, আমার এক্ষুনি ওর দেখা করতে হবে।